বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অধ্যায় 9 পড়াবো। হ্যাঁ, একটা ক্লাসে আমি অধ্যায় 9টা শেষ করে ফেলবো। হ্যাঁ, অধ্যায় 9 খুবই ছোট একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার। তোমরা আমার সাথে সাথে একবার পুরা রেকর্ড ভিডিওটা দেখলে দেখবে যে অধ্যায় 9 তোমরা ইনশাল্লাহ পারবা। তো অধ্যায় 9-এর শুরুতে আমাদের কি আছে বলতো? এখানে কিছু এমসিকিউ আছে তোমাদের মানবদেহের কিছু অস্থি নিয়ে। হ্যাঁ, আমি অস্থিগুলোর নাম একটু বলে দিই, তোমরা একটু শোনো। এই যে চিত্রটা আছে এখানে অনেকগুলো অস্থির নাম আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। আমি প্রথমে বক্ষপিঞ্জর নিয়ে আসি। এই যে বুকের মধ্যে এখানে বক্ষপিঞ্জর, এই বুকের মাঝখানে কার নাম? বুকের মাঝখানে হচ্ছে স্টারনাম। তুমি এভাবে মনে রাখবা, বুকের মাঝখানে কার নাম? বুকের মাঝখানে হচ্ছে স্টারনাম। তাহলে বুকের মাঝখানে হাড্ডিটার নাম হচ্ছে স্টারনাম, আর পাশে যে হাড্ডিগুলা সেগুলো হচ্ছে পরশুকা। পাশে যে হাড্ডিগুলো আছে সেগুলোর নাম হচ্ছে পরশুকা। তাহলে এটা হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মাঝখানে, তাহলে বুকের মাঝখানে কার নাম? স্টারনাম, আর পাশে যে হাড্ডিগুলো আছে সেগুলোর নাম হচ্ছে কি? পরশুকা। ওকে, তো এখন দেখো, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মুখমণ্ডল। এই মাথা প্লাস মুখমণ্ডল পুরাটাকে বলা হয় করটি। পুরাটাকে বলা হয় করটি। তো যে হাড্ডিটা নড়ে, এই যে নিচে হা করতেছি, নড়তেছে যে হাড্ডিটা, এটার নাম হচ্ছে মেন্ডিবল। তোমার নিচের দাঁতগুলা যে হাড্ডিটাতে আছে সেটার নাম মেন্ডিবল, আর উপরের দাঁতগুলা যে হাড্ডিটাতে আছে সেটার নাম হচ্ছে ম্যাক্সিলা। আর শুধু মাথার হাড্ডিগুলোকে বলা হয় করটিকা। মাথা প্লাস মুখ দুটোটাকে বলে করটি, শুধু মাথার হাড্ডিগুলোকে বলা হয় করটিকা। মাথার খুলির হাড্ডিগুলোকে বলবো করটিকা। আর নিচের দাঁতগুলো যে হাড্ডিটাতে আছে সেটা ম্যান্ডিবল, আর উপরের দাঁতগুলো যে হাড্ডিটাতে আছে সেটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ওকে, এরপর আসো হাতের। হাতের মধ্যে এখানে একটা হাড্ডি আছে, এটার নাম হচ্ছে হিউমেরাস। এটার নাম হচ্ছে হিউমেরাস। এখানে দুইটা আছে, একটা রেডিয়াস একটা আলনা। হিউমেরাস রেডিয়াস আলনা, হিউমেরাস রেডিয়াস আলনা। এরপরে দেখো যেখানে জয়েন্ট, এই যে হাড়টা যেখানে জয়েন্ট আছে এটা হচ্ছে কার্পাল, এগুলা মেটাকার্পাল, আর আঙ্গুলের মধ্যে এগুলো ফ্যালেঞ্জাস। তাহলে কি কি আছে বলতো? এটা হচ্ছে হিউমেরাস, এখানে হচ্ছে রেডিয়াস আর আলনা, এরপরে জয়েন্টটাতে আছে হচ্ছে কার্পাল, এরপরে এই জায়গাটাতে আছে মেটাকার্পাল, এরপরে মেটাকার্পাল, আর এই আঙ্গুলগুলোতে হচ্ছে ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জেস সরি, হ্যাঁ, ফ্যালাঞ্জেস। তাহলে বলতো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, আর হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ওকে, পায়েরটা চলে আসি তাহলে। হাতের এখানে কি বলছিলাম? হিউমেরাস, রেডিয়াস আলনা। পায়ের এখানে এটা হচ্ছে ফিমার, ফিমার, আর বড়টার নাম হচ্ছে টিবিয়া। এই যে বড়টার নাম হচ্ছে টিবিয়া, আর চিকনটার নাম হচ্ছে ফিবুলা। টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা। তাহলে ফিমার, টিবিয়া, ফিবুলা। হাতের এখানে কি বলছিলাম? এগুলা কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর পায়ের এখানে বলবো টার্সাল, মেটাটার্সাল। এটা যদি আমার পা হয় তাহলে জয়েন্টটা তো হচ্ছে কি? এই যে দেখো জয়েন্টটাতে, আচ্ছা আমি ঘড়িটা খুলে ফেলি। তাহলে দেখো, এটা যদি আমার পা হয়, জয়েন্টটাতে টার্সাল, এগুলা মেটাটার্সাল, আর আঙ্গুলগুলো তো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে কি হইলো? হাতে কি দাঁড়াইলো? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর পায়ে কি হইলো? ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আশা করি বুঝছো। এরপরে দেখো, মেরুদণ্ডের যে হাড্ডিগুলা প্রত্যেকটা আলাদা আলাদা। মেরুদণ্ডের এই হাড্ডিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে বলা হয় কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে বলা হয় কশেরুকা। আর মেরুদণ্ডের নিচের দিকে এই যে চারটা হাড্ডিটা আছে এটার নাম হচ্ছে স্যাক্রাম, আর এটার নিচে একটা হাড্ডি আছে এটার নাম হচ্ছে কক্কিক্স। তাহলে দেখো, এটা হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ডের নিচের দিকে যে হাড্ডিটা আছে এটার নাম হচ্ছে স্যাক্রাম, আর এটার নিচের দিকে যে হাড্ডিটা আছে এটার নাম হচ্ছে কক্কিক্স। আর পাশে পাশে যে হাড্ডিগুলো দেখতেছ এগুলোর নাম হচ্ছে শ্রোণী অস্থি চক্র। এই কোমরের হাড্ডিগুলোকে বলা হয় শ্রোণী অস্থি চক্র। এই কোমরের হাড্ডিগুলোকে বলা হয় শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। আর কোমরের হাড্ডিটার তিনটা জিনিস আছে, তিনটা অংশ আছে, ইলিয়াম, ইস্চিয়াম, পিওভিস। বলো, কোমরের হাড্ডিগুলোকে আমরা কি বলবো? শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র, এটা তিনটা অংশ। কি কি? ইলিয়াম, তারপর হচ্ছে ইস্চিয়াম, ইস্চিয়াম, আর হচ্ছে পিওভিস। ওকে, হয়ে গেল। এই যে এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে, আমি একটু বলে দিই। মাথা প্লাস মুখমণ্ডল পুরাটার নাম করটি। তো আর শুধু মাথাটাকে বলা হয় করটিকা। আর মুখের মধ্যে নিচের হাড্ডিটার নাম ম্যান্ডিবল, নিচের দাঁতগুলো যেখানে আছে, উপরের দাঁতগুলো যেখানে আছে ওটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ওটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ইনশাল্লাহ পারবো।
এরপরে মেরুদণ্ড, মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডির নাম হচ্ছে কশেরুকা। আর এই মেরুদণ্ডের নিচের দিকে এটা স্যাক্রাম, এটা হচ্ছে কক্সিক্স, আর এটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র। হাতের মধ্যে আসো, হাতের মধ্যে এটা হচ্ছে হিউমেরাস, আর এখানে হচ্ছে কি আছে বলতো, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। পায়ের এখানে আসো, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আর হাঁটুর এখানে একটা হাড্ডি আছে এখানে পায়ের এখানে, এটা হচ্ছে প্যাটেলা, এটা হচ্ছে প্যাটেলা। তাহলে তোমরা ইনশাল্লাহ এই হাড্ডিগুলো পারবা। এখন আমাদের এখানে দেখো, এখানে একটা প্রশ্ন খ নাম্বারে আসতে পারে, মানবদেহের কঙ্কাল তন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। তা হাড্ডিগুলো হচ্ছে অন্তঃকঙ্কালের মধ্যে পড়ে। আর বহিঃকঙ্কালে কি পড়ে দেখো, বহিঃকঙ্কালে আমাদের বাইরের জিনিসগুলা, এই যে বাইরের লোম, নখ, চুল, তাহলে নখ, চুল, লোম, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। দেহের বাইরের জিনিসগুলো, এই যে বাইরের ত্বকটা হচ্ছে বহিঃকঙ্কাল, আর ভিতরের হাড্ডিগুলো হচ্ছে কি অন্তঃকঙ্কাল। তাহলে কঙ্কাল বলতে আমরা ভিতরে অন্তঃকঙ্কালকেই বুঝি। কঙ্কাল বলতে আমরা এখানে যে কঙ্কালটা দেখলাম একটু আগে, এই কঙ্কাল বলতে এটা অন্তঃকঙ্কাল বুঝাই, হ্যাঁ, আর বাইরের চামড়াগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। তাহলে কঙ্কাল বলতে আমরা অন্তঃকঙ্কালকেই বুঝি। তাহলে বলতো, কঙ্কাল বলতে আমরা শরীরের ভিতরে অন্তঃকঙ্কালকেই বুঝি। কঙ্কালের এই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। এই আর কঙ্কালের মধ্যে কি থাকে বলতো, অস্থি এবং তরুণাস্থি। তাহলে কঙ্কাল তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কালে কি থাকে, নখ, চুল অথবা লোম, আর অন্তঃকঙ্কালে কি থাকবে, অস্থি আর তরুণাস্থি। আশা করি বুঝছো। এখন তোমাদের কঙ্কাল, কঙ্কাল বলতে আমরা অন্তঃকঙ্কালকে বুঝি, হ্যাঁ। কঙ্কালের ভূমিকা দৃঢ়তা প্রদান এবং চলনে, এই কঙ্কালের ভূমিকা, হাড্ডিগুলোর ভূমিকা। তাহলে দেখো কঙ্কালের ভূমিকা কি কি আছে, দেহ কাঠামো গঠন। তোমার দেহটা কেমন হবে, এরকম যে লম্বা, একটা কুকুর বা বিড়াল অথবা গরুর দেহটা হচ্ছে একটু আনুভূমিক, আর আমার দেহটা হচ্ছে এরকম লম্বা, উলম্ব ভাবে। তাহলে আমার দেহটা যেরকম লম্বা, এটা কে গঠন করছে, আমাদের কঙ্কালটাই তো। আমাদের কঙ্কালটা এরকম লম্বা বিধায় আমাদের দেহের কাঠামোটা এরকম। তাহলে বলতো কঙ্কাল মানব দেহের দেহের কাঠামো গঠন করে। তাহলে বলতো কঙ্কাল মানব দেহকে একটা নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। কঙ্কাল মানব দেহের একটা নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। আর এরপরে আসো, এই যে এই এতটুকু দান করে পর্যন্ত লিখলে হবে। রক্ষণাবেক্ষণ ও ভার বহন, তুমি দেখো এই যে এই কঙ্কালের দেখো, এই বুকের হাড্ডিগুলোর ভিতরে তোমার এখানে কি থাকবে বলতো, তোমার এখানে ফুসফুস থাকবে, এখানে ফুসফুস থাকবে, হৃৎপিণ্ড থাকবে, আর মাথার হাড্ডিগুলোর নিচে এখানে ব্রেন থাকবে। তাহলে আমাদের নরম ও নাজুক অঙ্গগুলাকে ঢেকে রাখবে কে বলতো, এই হাড্ডিগুলা। মেরুদণ্ডের মাঝখান দিয়ে একটা ফিতার মতো স্নায়ুরজ্জু চলে গেছে বা স্পাইনাল কর্ড চলে গেছে। তাহলে তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, ব্রেন, স্নায়ুরজ্জু, এগুলো সবগুলোকে রক্ষণাবেক্ষণ কে করবে বলতো, হাড্ডি। এই যে হাড্ডির কারণে আমাদের নরম অঙ্গগুলা আঘাত থেকে বাঁচতেছে। তাহলে বলতো আমাদের ব্রেনটা, মস্তিষ্ক মানে ব্রেন, ব্রেনটা হচ্ছে করটির মধ্যে, মানে মাথার হাড্ডিগুলোর মধ্যে। তারপর মেরুরজ্জু মানে স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা স্পাইনাল কর্ড চলে গেছে। তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের মেরুরজ্জু, তারপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, এগুলো সব গুলাকে ঢেকে রাখছে কে বলতো, রক্ষণাবেক্ষণ করে কে বলতো, ভার বহন করে কে, আমাদের কঙ্কাল। তাহলে মস্তিষ্ক কার মধ্যে, করটিকার হবে, এখানে করটিকার মধ্যে। মাথার হাড্ডিগুলোকে আমরা করটিকা বলি, মস্তিষ্ক হচ্ছে করটিকার মধ্যে, মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের ভিতরে, আর ফুসফুস হৃৎপিণ্ড হচ্ছে আমাদের বক্ষ গহ্বরে। এই এইসব জায়গায় নিরাপদ আশ্রয়ে থাকে। নড়াচড়া ও চলাচল, হাত পা, স্কন্দ চক্র, এই যে কাদের এটাকে বলা হয় স্কন্দ চক্র, আর কোমরের জয়েন্টটাকে বলা হয় শ্রোণী চক্র। তাহলে বলতো হাত পা, স্কন্দ চক্র, শ্রোণী চক্র নাড়াচাড়ায় সাহায্য করে। হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, এই জয়েন্টটা নাড়াচ্ছ, হ্যাঁ, তারপর কোমরের এই জয়েন্টটা নাড়াচ্ছ, এগুলো সব কে ভূমিকা পালন করে, নাড়াতে কঙ্কাল ভূমিকা পালন করে। আর হাড্ডির ভিতরে আমরা দেখো না কোরবানির সময় হাড্ডির ভিতর থেকে বের করে করে খাই যে, এগুলো অস্থিমজ্জা। এটা মনে করো একটা হাড্ডি, এই হাড্ডির ভিতরে থাকে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা গুলো আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে। 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে এই অস্থিমজ্জা, হাড্ডির ভিতরে থাকা অস্থিমজ্জা আমাদের লোহিত রক্তকণিকা গুলো তৈরি করে। খনিজ লবণ সঞ্চয়, হাড্ডির মধ্যে কি থাকে বলতো, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি লবণ, এই যে মৌলগুলো দিয়ে তৈরি বিভিন্ন লবণ সঞ্চয় থাকে। তাহলে ওভারঅল কি দাঁড়াইলো, কঙ্কালের ভূমিকা কি, কঙ্কাল আমাদের কি গঠন করে বলতো, দেহের কাঠামো গঠন করে, আমাদের দেহের নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। রক্ষণাবেক্ষণ ও ভার বহন, আমাদের ব্রেনটা হচ্ছে মাথার হাড্ডিগুলা, মাথার হাড্ডিগুলাকে বলি করটিকা। ব্রেন হচ্ছে মাথার হাড্ডি বা করটিকার মধ্যে স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড, ফিতার মতো একটা জিনিস,
ব্রেন থেকে মেরুদণ্ডের মাঝখান দিয়ে চলে যায়। তাহলে মেরুরজ্জুটাকে ঢেকে রাখছে মেরুদণ্ড, আর ব্রেনটাকে ঢেকে রাখছে হচ্ছে করটি, তারপরে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আর ফুসফুসকে ঢেকে রাখছে হচ্ছে কে বলতো, বক্ষ গহ্বর। বক্ষ গহ্বর। ওকে, এরপরে নড়াচড়া। তুমি হাত পা স্কন্দ চক্র, ওই যে কাঁধ, তারপর কোমর, এগুলো নাড়াবা কিসের মাধ্যমে বলতো, কঙ্কালের মাধ্যমে। এছাড়া কঙ্কালের ভিতরে কি থাকে বলতো, অস্থিমজ্জা। হাড্ডির ভিতরে অস্থিমজ্জা থাকে, সেগুলো আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে। আর এছাড়াও বিভিন্ন লবণ সঞ্চয় করে। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা পড়বো অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি। তো প্রথমে আসো অস্থি। অস্থি নিয়ে আমরা একটু, এটা বোর্ডে আমার কাছে আগে থেকে আমি লিখে রাখছি যাতে তোমাদেরকে সহজে বুঝাতে পারি। তো প্রথমে আমরা পড়বো অস্থি। অস্থি, হ্যাঁ, এটা তো তোমরা জানোই অস্থি। তাহলে এটা হচ্ছে একটা অস্থি, দেখো এটা হচ্ছে একটা অস্থি। এটা হচ্ছে প্রথমে অস্থি। আমাদের প্রাণীদেহে আমরা জানি 4 ধরনের টিস্যু আছে, 4 ধরনের টিস্যু: আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু। অস্থি হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের যোজক টিস্যু বা যোজক কলা। এটা আগে নরম ছিল, এই হাড্ডিগুলো আগে একদম নরম ছিল। এই হাড্ডির এই জিনিসগুলো হচ্ছে মাতৃকা, এই যে এগুলো হচ্ছে মাতৃকা। এই মাতৃকাগুলো নরম ছিল, এখন খুবই শক্ত। তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। আগে নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। আগে কেমন ছিল অস্থি, কেমন ছিল আগে, নরম। মায়ের পেটে থাকতে নরম ছিল, আর এখন কি হয়ে গেছে বলতো, শক্ত। তাহলে অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এটা মানবদেহের সবচেয়ে দৃঢ় কলা, শক্ত কলা। অস্থি মানবদেহের, তাহলে বলতো অস্থি মানবদেহের সবচেয়ে দৃঢ় কলা। এটা হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এটা মানবদেহের সবচেয়ে দৃঢ় কলা। অস্থির পুরাতন অংশ, এই যে ধরো পুরাতন অংশটা ক্ষয় হচ্ছে, নতুন অংশ তৈরি হচ্ছে। অস্থি ক্ষয় হয়, আবার নতুন করে তৈরি হয়। যতটুকু ক্ষয় হয়েছে আবার ততটুকু তৈরি হয়। যদি ক্ষয়ের পরিমাণ বেশি হয়, নতুন অংশ কম তৈরি হয়, তাহলে সমস্যা হয়। অস্থি ক্ষয় বলি আমরা এটাকে তখন, মানে ক্ষয় হচ্ছে বেশি, তৈরি হচ্ছে কম, তখন এটাকে বলে আমরা অস্থি ক্ষয়। এটা সাধারণত বয়স্কদের বেলায় দেখা যায়। তাহলে অস্থির পুরাতন অংশ ক্ষয় হয়, নতুন অংশ তৈরি হয়। আর আমরা জানি সবাই, অস্থির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দরকার। এই জন্য দেখুন, আমরা বিভিন্ন বয়স্ক মানুষরা আমাদের বাসায় থাকা যারা বয়স্ক, কোরালক্যাল ডিএক্স বা বিভিন্ন ওষুধ খায়, ওইখানে ক্যালসিয়ামও থাকে, ভিটামিন ডিও থাকে। আর অস্থি মূলত কি দিয়ে তৈরি? অস্থি মূলত বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। বিভিন্ন যৌগ, কি কি যৌগ আছে সেখানে? ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের যৌগ। ফসফরাস একা নাই, ফসফরাসের সাথে বিভিন্ন, ধরো এখানে মনে করো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট আছে, ধরো এখানে মানে বিভিন্ন যৌগ গঠন করে। তাহলে বলতো এই ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাই, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের যৌগ থাকে, বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। তাহলে অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এটা মানবদের সবচেয়ে দৃঢ় কলা। অস্থির পুরাতন অংশ ক্ষয় হয়, নতুন অংশ তৈরি হয়। তারপর হচ্ছে অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দরকার। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। আবার বলতেছি, অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ, মানে চেঞ্জ হয়। আগে নরম ছিল, এখন শক্ত। যোজক কলার রূপান্তরিত রূপ। এটা মানবদের সবচেয়ে দৃঢ় কলা। এর পুরাতন অংশ তো ক্ষয় হয়, নতুন অংশ তৈরি হয়। আর অস্থির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দরকার। আর অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এই অস্থির মধ্যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা পুরো জিনিসটা হচ্ছে মাতৃকা। অস্থি পুরোটা হচ্ছে মাতৃকা, এর মধ্যে অস্থি কোষ থাকে। তাহলে অস্থির মধ্যে কি থাকে বলতো? মাতৃকা। মাতৃকা হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি। মাতৃকা হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি। আর মাতৃকার মধ্যে কি থাকে? অস্থিকোষ। জীবিত অস্থিকোষে, জীবিত অস্থিকোষে 40% জৈব পদার্থ, 60% অজৈব। অজৈবতে 3 অক্ষর, এক অক্ষরের মান 20 ধরো, তাহলে 3 অক্ষরের মান 20, 20, 20, 60। জৈব 2 অক্ষর, তাহলে এক অক্ষরের মান 20 ধরলে 2 অক্ষরের মান 40। তাহলে দেখো তো, অস্থির আবরণ, অস্থির চারপাশে একটা আবরণ আছে, এই আবরণটার নাম পেরিঅস্টিয়াম। অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। অস্থি হচ্ছে মানবদেহের সবচেয়ে দৃঢ় কলা। এটা যোজক কলা রূপান্তরিত রূপ। আর এটা তো বলছি এই জিনিসগুলা। অস্থির মধ্যে মাতৃকা থাকে, অস্থিকোষ থাকে। জীবিত অস্থিকোষে 40% জৈব, 60% অজৈব পদার্থ থাকে। আর মাতৃকাতে কি থাকে? মাতৃকা এক ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি। এরপর আসো আমরা পড়বো তরুণাস্থি নিয়ে। অস্থির প্রান্তে, অস্থিগুলোর প্রান্তে বা জয়েন্টে, নাকের মধ্যে, কানের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে, আর অস্থিগুলোর জয়েন্টের মধ্যে, দুইটা অস্থির জয়েন্টের মধ্যে তরুণাস্থি থাকবে।
তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, তরুণাস্থিগুলো অস্থির মতো শক্ত না, এগুলো নরম ও স্থিতিস্থাপক। নরম আর একটু ভাঁজ করা যায় আবার আগের জায়গায় চলে আসতেছে, একটু টানলে লম্বা হচ্ছে, একটু ভাঁজ করা যাচ্ছে আবার আগের জায়গায় চলে আসতেছে, মানে স্থিতিস্থাপক। তাহলে এগুলো হচ্ছে নরম স্থিতিস্থাপক। আর এটা হচ্ছে যোজক কলার আরেকটা রূপ। তাহলে তরুণাস্থি হচ্ছে যোজক কলার আরেকটা রূপ, আর অস্থি ছিল যোজক কলার রূপান্তরিত রূপ, আর তরুণাস্থি হচ্ছে যোজক কলার আরেকটা রূপ। তরুণাস্থি অস্থির মতো শক্ত না, এটা একটু নরম ও ভাঁজ করা যায়, টানলে একটু লম্বা হয়, বা এটা আবার আগের অবস্থায় চলে আসে, ভাঁজ করলে ছাড়ে দিলাম আবার আগের জায়গায় চলে গেল, মানে একটু স্থিতিস্থাপক। তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম এবং এটা চকচকে সাদা। তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম এবং এটা চকচকে সাদা। তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। তাহলে তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। আর এটা দেখতে কেমন? চকচকে সাদা। আর আমাদের দেহে কয়েক রকমের তরুণাস্থি আছে, বিভিন্ন ধরনের তরুণাস্থি আছে। হ্যাঁ, আমাদের দেখে তোমরা যখন হায়ার লেভেলে উঠবা তখন পড়বা তরুণাস্থি 4 ধরনের তরুণাস্থি আছে। তো তোমরা লিখবা কয়েক ধরনের তরুণাস্থি আছে। আর তরুণাস্থি গুলো কই থাকে? আমাদের কোন কোন জায়গায় থাকে? আমাদের নাকে থাকে, আমাদের কানের মধ্যে থাকে, জয়েন্টে থাকে, অস্থি সন্ধিতে থাকবে, অস্থি সন্ধিতে থাকবে। আশা করি বুঝছো। তো তরুণাস্থির মধ্যে অস্থির মতো মাতৃকা আর তরুণাস্থি কোষ আছে। মাতৃকা আর তরুণাস্থি কোষ। মাতৃকাটা কন্ড্রিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এই কন্ড্রিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। আর এই কন্ড্রিন পদার্থটা হচ্ছে নীল বর্ণের। দেখো, তরুণাস্থির মাতৃকাটা কন্ড্রিন দিয়ে তৈরি এবং সেটা নীল। আর তরুণাস্থির আবরণটা সাদা চকচকে, আবরণটা সাদা চকচকে। তাহলে দেখো তো, এটা মনে করো একটা তরুণাস্থি, ধরে নিলাম এটা একটা তরুণাস্থি, এটা একটা তরুণাস্থি। তাহলে এর মাতৃকাগুলো হচ্ছে নীল, মাতৃকাগুলো নীল, আর চারপাশ হচ্ছে আবরণটা হচ্ছে সাদা চকচকে। এই জন্য আমরা তরুণাস্থিকে চকচকে নীল বর্ণের পাই, চকচকে এবং নীল বর্ণের পাই। তাহলে তরুণাস্থির মাতৃকাটা কি দিয়ে তৈরি? তরুণাস্থির মাতৃকাটা কন্ড্রিন দিয়ে তৈরি এবং সেটা নীল বর্ণের। আর তরুণাস্থির মাতৃকায় কতগুলা গহ্বর থাকে? তরুণাস্থির মাতৃকায় কতগুলা গহ্বর থাকে? এই গহ্বর গুলাকে বলা হয় লেকিওনি। এই গহ্বরের মধ্যে তরুণাস্থি কোষ থাকে। তরুণাস্থি কোষের নাম কি? কন্ড্রিওব্লাস্ট, কন্ড্রিওসাইট। তরুণাস্থির মধ্যে কতগুলা গহ্বর থাকে? গহ্বরগুলোর নাম হচ্ছে ল্যাকিওনি। গহ্বরগুলোর নাম হচ্ছে ল্যাকিওনি। এই দেখো, মাতৃকায় কতগুলো ল্যাকিওনি নামক গহ্বর আছে। ওই গহ্বরের ভিতরে তরুণাস্থির কোষগুলো কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট একা অথবা জোড়ায় জোড়ায় থাকে। তাহলে কি দাঁড়াইলো? ওভারঅল তরুণাস্থি হচ্ছে অস্থির মতো শক্ত নয়, নরম ও স্থিতিস্থাপক। এটা হচ্ছে যোজক কলার একটা ভিন্ন রূপ। তারপরে এটার আবরণটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, যেটা চকচকে সাদা। আমাদের দেহে কয়েক ধরনের তরুণাস্থি আছে। আর তরুণাস্থির মাতৃকা তৈরি হয় কন্ড্রিন দিয়ে। আর কন্ড্রিন মাতৃকাটার নীল বর্ণের এবং সেখানে গহ্বরের নাম লেকিওনি, সেখানে তরুণাস্থি কোষগুলা থাকবে। আশা করি বুঝছো। এখন আমরা একটু দেখি অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্যটা পড়ি। অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্যগুলো একটু দেখি, ভালো মতো খেয়াল করো। অস্থির আবরণের নাম মনে রাখবা পেরিঅস্টিয়াম। অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। এটা তোমাদের বইতে সাইনোভিয়াল অস্থি সন্ধির এখানে দেওয়া আছে। অস্থির আবরণটার নাম পেরিঅস্টিয়াম। আর তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। ওকে, এরপরে আসো তরুণাস্থির কোষগুলো একটু আগে পড়ছি, কন্ড্রিওপ্লাস্ট, কন্ড্রিওপ্লাস্ট। তরুণাস্থির কোষ কন্ড্রিওপ্লাস্ট ও কন্ড্রিওসাইট, কন্ড্রিওসাইট। তাহলে সাইট আর ব্লাস্ট ঠিক থাকবে। আর অস্থির কোষগুলোর নাম অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। তাহলে সাইট আর ব্লাস্ট ঠিক আছে, শুধু শুরুর নামটা ভিন্ন। তরুণাস্থি বললে সব কিছুর নামের শুরুতে কন্ড্রো কথাটা থাকে। তাহলে কন্ড্রিওব্লাস্ট, কন্ড্রিওসাইট। আর অস্থি হলো অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। ওকে, এরপরে আসো যোজক কলা। অস্থি হচ্ছে যোজক কলার, এটা হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, রূপান্তরিত রূপ। আর এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। তরুণাস্থি হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। এরপর আসো স্থিতিস্থাপকতা। কোনটা টানলে একটু লম্বা হয়, একটু ভাঁজ করা যায়? তরুণাস্থির স্থিতিস্থাপকতা আছে। আর অস্থিকে তুমি
টানলে লম্বা হবে না বা এটাকে ভাঁজ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, তাহলে এটার স্থিতিস্থাপকতা নেই। এরপর আসো অবস্থা। হ্যাঁ, অস্থি হচ্ছে খুবই মানবদের সবচেয়ে ধীর কলা। মানবদের সবচেয়ে, অস্থি হচ্ছে মানবদের সবচেয়ে ধীর কলা, সবচেয়ে ধীর কলা, অর্থাৎ খুবই শক্ত। আর তরুণাস্থি হচ্ছে নরম। তরুণাস্থি হচ্ছে কেমন? নরম। এরপরে আসো মাতৃকা। অস্থির মাতৃকা এক ধরনের, অস্থির মাতৃকা এক ধরনের কি দিয়ে তৈরি? এক ধরনের জৈব বস্তু দিয়ে তৈরি। এক ধরনের জৈব বস্তু দিয়ে তৈরি। জৈব বস্তু দিয়ে তৈরি। আর তরুণাস্থির মাতৃকা হচ্ছে কি দিয়ে তৈরি? তরুণাস্থির মাতৃকা হচ্ছে কন্ড্রিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। কন্ড্রিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। পদার্থ দিয়ে তৈরি। তারপরে অবস্থান। কই থাকে? অস্থিগুলো আমাদের অন্তকঙ্কাল রূপে থাকে। অন্তকঙ্কাল রূপে থাকে। অন্তকঙ্কাল রূপে। আর তরুণাস্থি কই থাকবে? আমাদের নাকে থাকবে, কানে থাকবে, অস্থির জয়েন্টে থাকবে। অস্থির জয়েন্টে থাকবে। অস্থির জয়েন্টে থাকবে। এতটুকু লিখলে হবে, এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, কাজ লেখার দরকার নেই, তোমরা এতটুকুই লিখবা। তাহলে আমি আবার একটু দেখি। অস্থির আবরণের নাম পেরিওস্টিয়াম, তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। 1 নম্বর গেল। এরপর আসো 2 নম্বর। 2 নম্বরে কি দেওয়া হচ্ছে? অস্থির কোষ হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। তরুণাস্থির কোষ হচ্ছে কন্ড্রিওব্লাস্ট ও কন্ড্রিওসাইট। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, আর এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। অস্থির স্থিতিস্থাপকতা নাই, কিন্তু তরুণাস্থিকে লম্বা একটু ভাঁজ করা যায়, লম্বা করা যায়, স্থিতিস্থাপকতা আছে। অস্থি হচ্ছে মানবদের সবচেয়ে দৃঢ় কলা, আর এটা হচ্ছে নরম। অস্থির মাতৃকা এক ধরনের জৈব বস্তু দিয়ে তৈরি, আর এটা হচ্ছে কন্ড্রিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। অস্থি আমাদের অন্তকঙ্কাল রূপে থাকে, আর তরুণাস্থি থাকবে কোথায়? নাক, কান, অস্থির জয়েন্টের মধ্যে। ওকে, তাহলে আমরা অস্থি পড়লাম, তরুণাস্থি পড়লাম, পার্থক্য পড়ে ফেললাম। এই যে পার্থক্যটা করে ফেললাম। এখন আসো অস্থি সন্ধি। 2 বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে, মাথায় রাখবা। 2 বা ততোধিক অস্থির সংযোগ যেখানে জয়েন্ট হয়েছে সেটাকে অস্থি সন্ধি বলে। যেমন এখানে, এখানে এটা হচ্ছে হিউমেরাস, আর এখানে রেডিয়াস আর আনলা। এই হিউমেরাস রেডিয়াস আনলা যেখানে জয়েন্ট হয়েছে, এটা একটা অস্থি সন্ধি। আচ্ছা, এরপর আসো আমরা একটা সাইনোভিয়াল, এক ধরনের অস্থিসন্ধি আছে যেটা বলে সাইনোভিয়াল অস্থিসন্ধি। কাকে বলে? যে অস্থিসন্ধির মধ্যে সাইনোভিয়াল গহ্বর ও সাইনোভিয়াল রস থাকবে। এমন একটা অস্থিসন্ধি যে অস্থিসন্ধিতে সাইনোভিয়াল গহ্বর ও সাইনোভিয়াল রস থাকবে, সেটাকে বলবো আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই দেখো, এখানে আমি একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি আঁকে রাখছি, তোমাদেরকে আবার একটু দেখাই। এটা হচ্ছে একটা অস্থি। প্রত্যেকটা মানে যেখানে জয়েন্ট আছে অস্থির মাথায়, এগুলো হচ্ছে তরুণাস্থি। দেখো, এটা হচ্ছে অস্থি, আর অস্থির মাথায় এটা হচ্ছে তরুণাস্থি। এটা হচ্ছে আর একটা অস্থি। দেখো, এটা হচ্ছে আর একটা অস্থি, আর অস্থির মাথায় এটা হচ্ছে তরুণাস্থি। এগুলো হচ্ছে অস্থি আর মাথা, এগুলো তরুণাস্থি। আর এখানে এই সাইনোভিয়াল অস্থিসন্ধি কেন বলে? কারণ এখানে একটা সাইনোভিয়াল গহ্বর আছে। দেখো, এটা হচ্ছে একটা সাইনোভিয়াল গহ্বর যেখানে সাইনোভিয়াল রস থাকে। এই যে এগুলো সাইনোভিয়াল রস, এটা সাইনোভিয়াল গহ্বর, আর এগুলো সাইনোভিয়াল রস। আর দুটো অস্থি যে পাতলা কাপড়ের মতো কোমল। দেখো, এটার মাথাটা অস্থিতে, এটার মাথাটা অস্থিতে। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, অথচ শক্ত। পাতলা কাপড়ের মতো কোমল অথচ শক্ত একটা জিনিস, যেটার এক প্রান্ত একটা অস্থিতে থাকবে, আর এক প্রান্ত আরেকটা অস্থিতে থাকবে। অস্থি টু অস্থিকে জয়েন করে, সেটাকে বলি লিগামেন্ট। তাহলে এটা হচ্ছে লিগামেন্ট, অস্থি টু অস্থিকে জয়েন করছে। তাহলে এটা হচ্ছে লিগামেন্ট, এটা হচ্ছে অস্থি, এটা হচ্ছে তরুণাস্থি, এটা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। তাহলে দেখো, আমি এখানে দেখাই তোমাদের নামগুলা। এটা হচ্ছে কি? অস্থি। এটা হচ্ছে অস্থি। আর এই জিনিসটা হচ্ছে কি বলতো? এই জিনিসটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি। ওকে, এটার নাম কি? এই গহ্বরটার নাম সাইনোভিয়াল গহ্বর। যে অস্থি সন্ধিতে সাইনোভিয়াল গহ্বর আছে এবং সাইনোভিয়াল গহ্বর আছে এবং সেখানে সাইনোভিয়াল রস থাকবে, তাহলে সাইনোভিয়াল গহ্বর ও রস, সাইনোভিয়াল রস, এগুলো হচ্ছে সাইনোভিয়াল রস। যে অস্থি সন্ধিতে সাইনোভিয়াল গহ্বর ও সাইনোভিয়াল রস থাকবে, সাইনোভিয়াল গহ্বর ও সাইনোভিয়াল রস থাকবে, সাইনোভিয়াল রস, সে অস্থি সন্ধিটাকে আমরা বলবো কি বলতো?
সেই অস্থিসন্ধিটাকে বলবো সাইনোভিয়াল অস্থিসন্ধি। হ্যাঁ, তো আর এটা হচ্ছে লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট অস্থির আবরণ যে পেরিওস্টিয়াম আমরা এই চিত্রের মধ্যে পাই, দেখো অস্থির বাইরে একটা কভারিং দেওয়া, এই অস্থির আবরণটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম এটা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। এখানে সাইনোভিয়াল রস আর কি থাকার কারণে, তরুণাস্থি থাকার কারণে এটা ঘর্ষণজনিত আঘাত থেকে হাড্ডিগুলা রক্ষা পায়, মানে হাড্ডিগুলা ক্ষয় হয় না। হাড্ডিগুলোর মাথায় তরুণাস্থি, এখানে সাইনোভিয়াল রস। সাইনোভিয়াল রসগুলো লুব্রিকেন্ট হিসেবে কাজ করে একটা জয়েন্টের মধ্যে। মনে করো তোমাদের বাসায় দরজাটা একটু আওয়াজ করতেছে বা খুলতে কষ্ট হচ্ছে, আমরা একটু তেল দিয়ে দিই, লুব্রিকেন্ট দিয়ে দিই। লুব্রিকেন্ট দিয়ে দিলে যেরকম কোনো একটা কোনো কিছু জয়েন্টটা সহজে কি করা যায়, নাড়ানো যায়। এই সাইনোভিয়াল রস থাকার কারণে এটাকে সহজে নাড়ানো যায়। আর সাইনোভিয়াল রস আর তরুণাস্থি থাকার কারণে এই হাড্ডিগুলা ক্ষয় হচ্ছে না, হাড্ডিগুলা ক্ষয় হয় না। সাইনোভিয়াল অস্থিসন্ধির এটা সুবিধা। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধির দুই প্রকার। যদি দুইটা হাড্ডি জয়েন্ট হয় তাহলে এটা সরল সাইনোভিয়াল। মাত্র দুটি হাড্ডির বহির্ভাগ মিলিত হয় তাহলে এটা সরল সাইনোভিয়াল। আর যেখানে দুইয়ের অধিক হাড্ডি মিলিত হয় এটা হচ্ছে জটিল সাইনোভিয়াল। যেমন এখানে তিনটা হাড্ডি মিলিত হয়েছে, এই কনুইটাতে তিনটা হাড্ডি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, তিনটা হাড্ডি যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। আর যেখানে মাত্র দুইটা হাড্ডি মিলিত হয় সেটা হচ্ছে সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো কি কি আছে এখানে? এখানে কি আছে বলতো? তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, ঠিক না? এটা হচ্ছে অস্থি, আর অস্থির প্রান্তগুলো তরুণাস্থি দিয়ে আবৃত, এটা হচ্ছে তরুণাস্থি। এই যে তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত থাকবে, সাইনোভিয়াল রস থাকবে, যেটার ভিতরে সাইনোভিয়াল রস। আর হচ্ছে কি থাকবে বলতো? অস্থিসন্ধিকে ধীরেভাবে আটকে রাখার জন্য লিগামেন্ট আছে, এই যে এটা হচ্ছে লিগামেন্ট। এখানে কি থাকবে বলতো? এটা হচ্ছে লিগামেন্ট, এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে লিগামেন্ট। তারপরে হচ্ছে এগুলাই থাকবে। ওকে, তাহলে এটা কাজ কি? অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকায় অস্থিতে ঘর্ষণ এবং তজ্জনিত ক্ষয় হ্রাস হয়। অস্থিসন্ধি নাড়াচাড়া করতে কম শক্তি খরচ হয়। এটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির সুবিধা। এছাড়া আমাদের শরীরে অস্থিসন্ধি কয়েক ধরনের হয়। কি হয়? নিশ্চল অস্থিসন্ধি, যে অস্থিসন্ধিগুলা যে এখানে যে জয়েন্টটা, হাড্ডির জয়েন্টটা নড়াচড়া করে না। নিশ্চল অস্থিসন্ধিগুলো অনড়, অর্থাৎ এগুলো নাড়ানো যায় না। যেমন মাথার মধ্যে অনেকগুলো হাড্ডি জয়েন্ট হয়েছে একটার সাথে, যেমন এটার নাম ফ্রন্টাল হাড্ডি, এই দুইটা প্যারাইটাল। এই মাথার হাড্ডিগুলো এখানে একটার সাথে একটা জয়েন্ট হয়, একটার সাথে একটা জয়েন্ট হয়, সেই জয়েন্টটা কখনো নড়ে না। তাহলে মাথার হাড্ডিগুলো, মাথা মানে করটিকা, তাহলে করটিকার অস্থিসন্ধি গুলো হচ্ছে নিশ্চল অস্থিসন্ধি। ঈষৎ সচল, যেটা পরিপূর্ণ ভাঁজ করা যায় না, একটু বাঁকা করা যায়, একটু বাঁকা করা যায়। এই যে মেরুদণ্ডের হাড্ডিটা, একটা মানুষকে ডাইরেক্ট ভাঁজ হয়ে যেতে পারবে না, মেরুদণ্ডের হাড্ডিগুলো একটু বাঁকা হইতে পারে। তাহলে কি বলছে? এইসব অস্থিসন্ধি একে অন্যের সাথে যুক্ত থাকলেও সামান্য নাড়াচাড়া করতে পারে, ফলে আমরা দেহকে সামনে পিছনে পাশে বাঁকাতে পারি, যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি। তাহলে বলতো, যে অস্থিসন্ধি একটু নড়তে পারে সেটা হচ্ছে কি? ঈষৎ সচল। আর যেটা হচ্ছে পূর্ণাঙ্গ সচল, মানে পরিপূর্ণ নড়তে পারে, যে সকল অস্থিসন্ধি সহজে নড়াচড়া করানো যায়, এই জাতীয় অস্থিসন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বল ও কোটর, আর একটা হচ্ছে কবজা। প্রথমে আসো বল ও কোটর। দেখো, এটা হচ্ছে ফিমার, পায়ের, এটা হচ্ছে ফিমার একটা হাড্ডি। আমি তোমাদেরকে একটু দেখাই, একটা সেকেন্ড। এটা হচ্ছে ফিমার, দেখো এটা হচ্ছে ফিমার, কোমরের মানে পায়ের হাড্ডিটা। আর এটা হচ্ছে কোমরের একটা হাড্ডি। দেখো, ফিমারের মাথায় একটা বল আছে, আর এই কোমরের হাড্ডিটাতে একটা কোটর আছে। এই দেখো, বলটা কোটরের মধ্যে আটকানো, এবার এটা নড়তেছে, কত ক্লিয়ারলি নড়তেছে, পাটা নড়তেছে। তাহলে এটা হচ্ছে বল ও কোটর অস্থিসন্ধি, বল ও কোটর অস্থিসন্ধি। তাহলে বল ও কোটর অস্থিসন্ধিতে একটা অস্থির মাথাটা গোল, একটা অস্থির এই মাথাটা গোল, আর অন্য অস্থির মধ্যে কি থাকে? একটা কোটর থাকে, সেখানে এই মাথাটা জয়েন্ট থাকে, ফলে এটা নড়তে পারে। যেমন কাঁধ ও উরু সন্ধি। এই যে কোমরের জয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে উরু সন্ধি, বুঝছো? এটা হচ্ছে উরু সন্ধিটা, এটা হচ্ছে উরু। আর কাঁধেরটাও সেরকম, এই যে হাতটা নাড়াচ্ছি। তারপর হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধি হচ্ছে দরজার কবজার মতো, একদিকে ভাঁজ করা যায়। যেমন কনুইটা, আসো কনুইটা দেখো, এদিকে ভাঁজ করা যাচ্ছে, এদিকে ভাঁজ করা যাচ্ছে না, একদিকে ভাঁজ করা যায়, অন্যদিকে ভাঁজ করা যায় না, সেটা হচ্ছে কি বলতো? কবজা সন্ধি। যেমন কনুই আর হচ্ছে জানু মানে হাঁটুটাকে তুমি একদিকে ভাঁজ করতে পারবা, দুই দিকে ভাঁজ করতে পারবা না। তাহলে কবজা সন্ধি হচ্ছে কি বলতো?
একদিকে ভাঁজ করা যায়, যেমন কনুই আর হচ্ছে জানু। আর আঙ্গুলগুলো, এই যে আঙ্গুলগুলো ভাঁজ করা যাচ্ছে, উল্টা দিকে ভাঁজ করা যাচ্ছে না। ওকে, আমরা ইনশাল্লাহ পারবো। এখন আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করো। মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা 100% আসবে, বেশি ইম্পর্টেন্ট। মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা। দেখো, আমাদের দেহটা, একটু একটু মন দিয়ে শোনো, আমাদের দেহের কাঠামোটা তৈরি করছে কঙ্কাল। প্রথমে কঙ্কাল দেহের কাঠামো তৈরি করছে, এর উপরে পেশিগুলা আচ্ছাদিত আছে, পেশিগুলা কঙ্কালের উপর আচ্ছাদিত অবস্থায় আছে, তাই তো? তাহলে দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, কিভাবে পেশিগুলা যুক্ত আছে সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, মন দিয়ে খেয়াল করো সবাই। এটা হচ্ছে একটা অস্থি, এটা হচ্ছে আর একটা অস্থি। দেখো, এটা হচ্ছে একটা অস্থি, মনে করো এটা হচ্ছে আর একটা অস্থি। এই হাড্ডিগুলো কিভাবে একটার সাথে একটা যুক্ত আছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরপরে দেখো, এটা হচ্ছে একটা, মনে করো পেশি, এটা হচ্ছে একটা পেশি, মাংস পেশি। এই পেশির প্রান্তভাগ সরু সরু হয়ে, পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতো হয়ে, পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতো হয়ে, সরু রজ্জুর মতো হয়ে অস্থির সাথে যুক্ত হয়ে গেলে ওই অংশটাকে বলা হয় টেন্ডন। টেন্ডন এটা খুবই শক্ত, খুবই শক্ত একটা জিনিস, টানলে একদমই লম্বা, সামান্য একটু হয়তো বাড়তে পারে, স্থিতিস্থাপকতা নাই বললেই চলে। খুবই শক্ত, টানলে লম্বা হয় না, মানে স্থিতিস্থাপকতা নাই বললেই চলে, খুবই কম। তাহলে বলতো, পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতো হয়ে অস্থির সাথে লেগে গেলে ওই জিনিসটার নাম টেন্ডন। এটা এমন ভাবে হাড্ডির সাথে লেগে আছে যে হাড্ডিগুলোকে টানলেও ছুটে যাচ্ছে না, টানলেও ছুটে যাচ্ছে। আমি তোমাকে একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝবা। এই যে দেখো পলিথিনটা, দেখো আমি একটা জিনিস দিয়ে বুঝাই তোমাদেরকে। আচ্ছা, মনে করো এটা হচ্ছে পেশি, এই প্রান্তভাগটা সরু রজ্জুর মতো হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে একটা পেশি আর প্রান্তভাগটা সরু রজ্জুর মতো হয়ে, এ দেখো, এটা এই হাড্ডির সাথে লাগিয়ে গেছে, এটা এই হাড্ডির সাথে লাগিয়ে গেছে। দেখো, এটা একটু ছোট ছোট নি, আর একটু ছোট নি, তাহলে ইজিলি বুঝবা। এই যে দেখো, আরো ছোট করি। দেখো, এটা হচ্ছে পেশি, এই যে প্রশস্ত অংশটা হচ্ছে পেশি, আর এটা হচ্ছে প্রান্তভাগ, পেশির প্রান্তভাগ। দেখো, পেশির, এটা হচ্ছে পেশি আর এটা হচ্ছে পেশির প্রান্তভাগ, এটা হচ্ছে পেশির প্রান্তভাগ। দেখো, এটা হচ্ছে পেশি, এই পেশির প্রান্তভাগ সরু হয়ে এই কার সাথে লেগে গেছে, এটা একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, হাড্ডির সাথে লেগে গেছে। এই যে দেখো, এখন টানলেও হাড্ডি দুটোটা আলাদা হচ্ছে না, টানলেও আলাদা হচ্ছে না। পেশির প্রান্তভাগটা সরু রজ্জুর মতো ওই হাড্ডির সাথে লেগে গেছে, কিন্তু হাড্ডিগুলো একটু নড়াচড়া করতেছে, দেখছো? কারণ হাড্ডিগুলোকে সঠিক জায়গায়, হাড্ডিগুলো কিন্তু নড়াচড়া করতেছে, সঠিক জায়গায় বসানোর জন্য হাড্ডিগুলো যেন নড়াচড়া না করে। দেখো, এখন শুধু টেন্ডন আছে। দেখো, এই পেশির প্রান্তভাগ, এটা পেশি আর একটা প্রান্তভাগ, এই অস্থির সাথে লেগে গেছে। এখন হাড্ডিগুলো নড়াচড়া করতেছে, কিন্তু যাতে নড়াচড়া না করে, পাতলা কাপড়ের মতো কোমল, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় এরকম লিগামেন্ট দ্বারা, দেখো লিগামেন্ট দ্বারা অস্থিগুলো সঠিক জায়গায় বসানো থাকে। টেন্ডন খুবই শক্ত, কিন্তু লিগামেন্ট টেন্ডনের মতো এত শক্ত না। এটা হচ্ছে লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্ট। দেখো, লিগামেন্ট কিন্তু এই চিকন হয় না এই মাথাটা, আর এটার এই মাথাটা চিকন হয়ে গেছে। তাহলে পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতোই অস্থির সাথে লেগে গেলে সেটা হচ্ছে টেন্ডন, এটা হচ্ছে টেন্ডন। এই টেন্ডনের কারণে দুটা হাড্ডি একসাথে যুক্ত আছে, এই হাড্ডিগুলো একসাথে যুক্ত আছে, দেহের কাঠামোটা গঠন করছে। টেন্ডন কিন্তু আমাদের দেহের কাঠামোটা গঠন করে, একটা অস্থিকে একটা অস্থির সাথে যুক্ত করে। তারপরে হচ্ছে টেন্ডনটা হচ্ছে দেহের কাঠামো গঠন করতেছে, চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতেছে। কেউ জোরে টান দিয়ে হাতটা নিয়ে যেতে যাচ্ছে, মনে করো হাতটা ছিঁড়ে ফেলতে যাচ্ছে, কিন্তু ছিঁড়তেছে না কেন, এই হাতটা। তাহলে দেখো, তাহলে আমাদের হাতগুলা, হাতটা একটার সাথে একটা যুক্ত করে রাখছে কে বলতো, টেন্ডন। আর যাতে অস্থিগুলো না নড়াচড়া করে সেই জন্য এগুলোকে যুক্ত করে রাখছে কে বলতো, লিগামেন্ট। এখন এভাবে আমাদের অস্থি এবং পেশি একটা আরেকটাকে, দেখো একটা আরেকটার সাথে যুক্ত। দেখো, পেশিগুলা দুটো অস্থিকে যুক্ত করছে, দেখছো পেশিগুলো দুটো অস্থিকে যুক্ত করছে। এখন যদি পেশিটা সংকোচন হয়, পেশিটা সংকোচন হয়, এই যে পেশিটা এখন এতটুকু প্রসারিত, পেশিটা যদি সংকোচন হয় তাহলে হাড্ডিটাও কি হবে বলতো, এই হাড্ডিটাও কি হয়ে যাবে বলতো, ভাঁজ হয়ে যাবে। পেশিটা সংকোচন হইলে হাড্ডিটাও ভাঁজ হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে দেখাই, ধরো এটা তো এই মাথা এখানে যুক্ত, আর এই মাথাটা তো এখানে যুক্ত, এটা হচ্ছে দুটো অস্থি আর মাঝখানে পেশি।
তো পেশিটা যদি সংকোচন হয় হাড্ডিটা ভাঁজ হয়ে যাবে, পেশিটা প্রসারণ হলে হাড্ডিটা সোজা থাকবে। আর পেশিটা যদি কেউ সংকোচন করে টান দেয়, এই পেশিটাকে সংকোচন করলে হাড্ডিটাও ভাঁজ হবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই ব্যাপারটা, তোমাদেরকে একটু দেখাই। আমাদের প্রশ্ন হচ্ছে চলনে অস্থি ও পেশির ভূমিকা। খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষা আসে। এই জায়গাটা আমি এখানে লিখে রাখছি, তোমরা যদি চলনে অস্থি ও পেশির ভূমিকা আসে, প্রথমে এই লাইনগুলো লিখবা, এরপরে এই লাইনগুলো লিখবা। দেখো, আমি ধরো একটা হাত, আমার এই হাতটা ভাঁজ করব, এই হাতটা সঞ্চালন করব বা ভাঁজ করব, চিন্তা করছি কোথায় বলো তো? মাথায়। তো মাথার মধ্যে একটা যে চিন্তাটা করছি, স্নায়বিক যে উত্তেজনাটা, মাথার মধ্যে যে স্নায়বিক উত্তেজনাটা, সেটা কি এই পেশিতেও একটা উদ্দীপনা সৃষ্টি করে। আমি চিন্তা করলাম হাতটা ভাঁজ করবো, এই যে মাথার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই উত্তেজনাটা এই পেশিতে একটা উদ্দীপনা সৃষ্টি করবে, এই পেশিটা সংকোচন হবে। আর পেশিটা সংকোচন হলে, হাতটা ভাঁজ হচ্ছে, মানে অঙ্গটা, এই পেশির সাথে যুক্ত যে অঙ্গটা, এই অঙ্গটা সঞ্চালন হচ্ছে। তাহলে দেখো তো, স্নায়বিক উত্তেজনা পেশিতে একটা উদ্দীপনা সৃষ্টি করে। প্রথমে লিখবা তোমরা, স্নায়বিক উত্তেজনা পেশিতে একটা উদ্দীপনা সৃষ্টি করে, ফলে পেশিটা সংকোচন হয়, ওই পেশির সাথে যুক্ত অঙ্গটা সঞ্চালন হয়। আবার উদ্দীপনাটা সরে গেলে, পেশিতে উদ্দীপনাটা সরে গেলে পেশিটা পুনরায় শিথিল বা প্রসারিত হয়। তাহলে কি বললাম দেখো তো, স্নায়বিক উত্তেজনা পেশিতে একটা উদ্দীপনা সৃষ্টি করে, স্নায়বিক উত্তেজনা পেশিতে একটা উদ্দীপনা জাগায়, আর এই উদ্দীপনার কারণে পেশিটা কি হয়? সংকোচন হয়। একটা উদাহরণ দিই, তুমি চিন্তা করছো হাতটা ভাঁজ করবা, এটা বাইসেপস পেশি, এটা ট্রাইসেপস পেশি, তাই তো? এটা বাইসেপস আর এটা হচ্ছে ট্রাইসেপস। তুমি চিন্তা করছো হাতটা ভাঁজ করবা, তাহলে এটা হচ্ছে ইচ্ছাধীন। এই ইচ্ছাধীন স্নায়ু তাড়নার কারণে বাইসেপসটা সংকোচন হচ্ছে, ট্রাইসেপসটা প্রসারণ হচ্ছে, ফলে কনুইটা ভাঁজ হচ্ছে। মানে এটা হচ্ছে হিউমেরাস, এই হাড্ডিটা, এখানে যে হাড্ডিটা হিউমেরাস, এখানে যে হাড্ডিগুলা রেডিয়াস আর আলনা, আলনাটা হিউমেরাসের কাছে চলে আসছে। তাহলে ইচ্ছাধীন, তুমি চিন্তা করছো হাতটা ভাঁজ করবা, এই ইচ্ছাধীন স্নায়ু তাড়নার কারণে বাইসেপসটা সংকোচন হলো, ফলে এই রেডিয়াস আর আলনা নামক হাড্ডিটা হিউমেরাসের কাছে চলে আসলো। তাহলে দেখো তো, এখানে দুইজনের ভূমিকা, পেশি সংকোচন হয়েছে, এই হাড্ডিগুলা কাছে চলে আসছে, ফলে অঙ্গটা সঞ্চালন হচ্ছে, কনুইটা ভাঁজ হচ্ছে। পেশিও ভূমিকা পালন করছে, অস্থিগুলোও ভূমিকা পালন করছে। ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস প্রসারিত হয়। বাইসেপসটা ইচ্ছাধীন, তুমি হাতটা চিন্তা করছো তুমি ভাঁজ করবা, ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় বাইসেপসটা সংকোচন হয়েছে, ট্রাইসেপসটা প্রসারিত হয়েছে। বাইসেপস সংকোচন হয়েছে, ট্রাইসেপসটা কি হয়েছে বলতো? প্রসারণ হয়েছে। ফলে কি হয়? রেডিয়াস আর আলনাটা এই হিউমেরাসের কাছে চলে আসছে, কনিটা ভাঁজ হয়েছে। আবার আবার উল্টাটা দেখো, আবার হাতটা সঞ্চালন মানে সোজা করবা, কনুইটা সোজা করবা, তাহলে ইচ্ছাধীন স্নায়ু তাড়না ট্রাইসেপস, তুমি সোজা করবা চিন্তা করছো, তখন ইচ্ছাধীন স্নায়ু তাড়নার কারণে এই ট্রাইসেপসটা সংকোচন হয়েছে, বাইসেপসটা প্রসারণ হয়েছে, ফলে রেডিয়াস আলনাটা দূরে সরে কনুইটা আবার সোজা হয়ে গেছে। তাহলে ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় প্রথমবার বাইসেপসটা সংকোচন হয়েছিল, ট্রাইসেপসটা প্রসারণ হয়েছিল, এই জন্য রেডিয়াস আর আলনাটা হিউমেরাসের কাছে আসছে। পরের বার ট্রাইসেপসটা সংকোচন হয়েছে, বাইসেপসটা প্রসারণ হয়েছে, ফলে আবার সোজা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো। এখন তাহলে আমরা কি দেখলাম, আমরা কি পাইলাম বলতো? আমরা এই যে দেখো, পেশিগুলার প্রান্তভাগ সরু হয়ে গেলে এটার নাম টেন্ডন। টেন্ডনটা পেশির সাথে অস্থিকে যুক্ত করছে, দেখো পেশির সাথে অস্থিকে যুক্ত করছে। তারপরে এখানে দেখো পেশির সাথে অস্থিকে যুক্ত করছে, যুক্ত করার মাধ্যমে অস্থিগুলাকে মানে শক্তি দিবে না, একটা থেকে আরেকটাকে শক্তি দিবে না। আর এটা হচ্ছে কি বলতো? লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় একটা স্থিতিস্থাপক বন্ধনী, যেটা অস্থিগুলোকে সঠিক জায়গায় বসায় রাখে, যাতে স্থানচ্যুত বা বিচ্যুত না হয়। তো আমরা টেন্ডন কাকে বলে আর লিগামেন্ট কাকে বলে একটু দেখি। এখন আমাদের টপিক হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন লিগামেন্ট কাকে বলে এবং এদের কাজগুলো একটু দেখি। দেখো, তাহলে প্রথমে আসো টেন্ডন। টেন্ডন হচ্ছে পেশির, মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো হয়ে অস্থির গায়ের সাথে যুক্ত হইলে এই শক্ত প্রান্তটাকে আমরা বলবো টেন্ডন। আর টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হচ্ছে কি দেখো, টেন্ডনের কাজ কি দেখো, এটা একটা অস্থি, এটা একটা অস্থি, আর এটা হচ্ছে পেশি। পেশির প্রান্তভাগটা সরু রজ্জুর মতো অস্থির সাথে লেগে গেলে সেটাই তো টেন্ডন। টেন্ডন কি করে? অস্থিগুলাকে পরস্পরের সাথে, দেখো মাঝখানে পেশিকে রেখে অস্থিগুলাকে পেশির সাথে যুক্ত করে পরস্পরের সাথে আটকায় রাখবে, পেশির মাধ্যমে অস্থিগুলাকে আটকায় রাখবে। এভাবে আমাদের দেহের কাঠামোটা গঠন করবে, দেহের কাঠামো গঠন করবে, দৃঢ়তা প্রদান করবে, তারপর হচ্ছে জয়েন্ট তৈরি করবে, একটা অস্থি বন্ধনী তৈরি করবে,
3 নম্বর কাজ। তাহলে 1 হচ্ছে দেহের কাঠামো গঠন, 2 হচ্ছে দৃঢ়তা প্রদান, 3 হচ্ছে অস্থি বন্ধনী গঠন, 4 হচ্ছে চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা। এই হাড্ডিটাকে টান দিছো, এই হাড্ডিটাকে টান দিছো, ছুটে যাচ্ছে না কেন? টেন্ডনের কারণে। চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা। এবার আসো, লিগামেন্ট কি? এই লিগামেন্ট হচ্ছে অস্থিগুলোকে সঠিক জায়গায় বসায় রাখা। পাতলা কাপড়ের মতো কোমল, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলে। তো লিগামেন্টের কাজ কি? একটা অঙ্গকে সোজা ও বাঁকা হয়ে সঞ্চালনে এবং হাড়গুলোকে স্থানচ্যুত ও বিচ্যুত হতে দিবে না। এখন আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা পড়ি। টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা একটু দেখবো, ভালোভাবে খেয়াল করো। প্রথমে কাকে বলে? টেন্ডন হচ্ছে পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতো হয়ে, একটা পেশির প্রান্তভাগ সরু রজ্জুর মতো হয়ে অস্থির সাথে লেগে গেলে সেটাই হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, যে অস্থি বন্ধনীটা একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে যুক্ত রাখে সেটা হচ্ছে লিগামেন্ট। তাহলে এবার আসো, টেন্ডন কি দিয়ে তৈরি? এখানে লেখা আছে টেন্ডন হচ্ছে শ্বেততন্তু দিয়ে তৈরি। দেখো, টেন্ডন হচ্ছে শ্বেততন্তু দিয়ে তৈরি। শ্বেততন্তুগুলো হচ্ছে শাখাবিহীন, শাখাবিহীন। টেন্ডন হচ্ছে শ্বেততন্তু দিয়ে তৈরি। দেখো, শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে তৈরি। টেন্ডন হচ্ছে শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে তৈরি। তাহলে টেন্ডন হচ্ছে কি দিয়ে তৈরি বলতো? শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে তৈরি। তোমরা এখানে লিখবা শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে তৈরি। শাখা আর হচ্ছে প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে তৈরি। আর লিগামেন্ট হচ্ছে শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু ও শাখাযুক্ত পীততন্তু দিয়ে তৈরি। শ্বেততন্তু ও পীততন্তু দিয়ে তৈরি। শ্বেততন্তু ও পীততন্তু দিয়ে তৈরি। এবার আসো, সংযুক্তি কে কাকে যুক্ত করে? দেখো, আমরা জানি টেন্ডন হচ্ছে কি, এই যে দুইটা অস্থি আর এটা হচ্ছে পেশি, পেশির প্রান্তভাগ সরু হয়ে গেলে এটা টেন্ডন। তাহলে এটা হচ্ছে অস্থি আর এটা হচ্ছে পেশি। তাহলে টেন্ডনের এক পাশে পেশি থাকে আর এক পাশে অস্থি। তাহলে এটা কাকে কার সাথে যুক্ত করে? এটা বলতো পেশিকে অস্থির সাথে যুক্ত করে, পেশিকে অস্থির সাথে যুক্ত করে, পেশিকে অস্থির সাথে যুক্ত করে। আর লিগামেন্ট কোনটা? এ অস্থির সাথে অস্থি, অস্থির সাথে অস্থি। তাহলে লিগামেন্ট অস্থির সাথে অস্থিকে যুক্ত করে, অস্থির সাথে অস্থিকে যুক্ত করে, অস্থির সাথে অস্থিকে যুক্ত করে। পুরো লাইনটা লিখবা, অস্থির সাথে অস্থিকে যুক্ত করে। টেন্ডনের শ্বেততন্তুগুলো মিলে, অনেকগুলো শ্বেততন্তু মিলে একসাথে মিলে একটা আটি তৈরি করে। তাহলে শ্বেততন্তুগুলো আটি তৈরি করে, আর এখানে আটি তৈরি করে না, তন্তুগুলো আটি তৈরি করে না, তন্তুগুলো আটি তৈরি করে না, আটি তৈরি করে না, আটি তৈরি করে না। আর এখানে শ্বেততন্তুগুলো আটি তৈরি করে, শ্বেততন্তুগুলো আটি তৈরি করে। লিখবা শ্বেততন্তুগুলো আটি তৈরি করে। তারপর হচ্ছে এটা কেমন, এটা টেন্ডনের গঠন কেমন? টেন্ডন হচ্ছে শক্ত, টেন্ডন হচ্ছে কি শক্ত দৃঢ়, শক্ত এবং কি দৃঢ়। আর এটা হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল, পাতলা কাপড়ের মতো কোমল, কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, কোমল অথচ দৃঢ়। ওকে, এরপর আসো স্থিতিস্থাপকতা। মানে টেন্ডন খুবই শক্ত, তো এটা টানলে লম্বা হয় না। হ্যাঁ, তার স্থিতিস্থাপকতা কম, তুলনামূলক কম। স্থিতিস্থাপকতা তুলনামূলক কম, তুলনামূলক কম। স্থিতিস্থাপকতা তুলনামূলক কম, আর এখানে লিখবা তুলনামূলক বেশি, তুলনামূলক বেশি। কাজ, এটার কাজ হচ্ছে 4টা। দেহের কাঠামো গঠন, দৃঢ়তা প্রদান, দেহের কাঠামো গঠন কি বলছি? কাঠামো গঠন। তারপর হচ্ছে কি বলছি? দৃঢ়তা প্রদান, অস্থি বন্ধনী তৈরি, অস্থি বন্ধনী তৈরি, অস্থি বন্ধনী তৈরি, চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক দৃঢ়তা প্রদান। বই থেকে দেখে দেখে লিখবা এগুলা। চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান। আর এটার কাজ হচ্ছে অঙ্গ সঞ্চালন, অঙ্গ সঞ্চালন ও হাড়গুলোকে স্থানচ্যুত বা বিচ্যুত হতে দেয় না, হাড়গুলোকে স্থানচ্যুত বা বিচ্যুত হতে দেয় না। তাহলে টেন্ডন কাকে বলে? পেশির প্রান্তভাগ, পেশির প্রান্তভাগ রজ্জুর মতো হয়ে অস্থির সাথে লেগে গেলে সেটা হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, যে স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে লিগামেন্ট।
টেন্ডন কি দিয়ে তৈরি? শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু দিয়ে, আর লিগামেন্ট শ্বেততন্তু ও পীততন্তু দিয়ে তৈরি। টেন্ডন কি করে? অস্থিকে পেশির সাথে যুক্ত করে বা পেশিকে অস্থির সাথে যুক্ত করে, তাহলে অস্থি ও পেশিকে যুক্ত করে। আর লিগামেন্ট হচ্ছে অস্থি টু অস্থি, অস্থিকে অস্থির সাথে যুক্ত করে। টেন্ডনের শ্বেততন্তুগুলো আঁটি তৈরি করে, কিন্তু লিগামেন্টের শ্বেততন্তুগুলা বা পীততন্তুগুলো আঁটি তৈরি করে না। টেন্ডন হচ্ছে খুবই শক্ত এবং দৃঢ়, আর এটা পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়। আর এটার স্থিতিস্থাপকতা খুবই কম টেন্ডনের, আর এটার স্থিতিস্থাপকতা বেশি। টেন্ডনের কাজ হচ্ছে চারটা: দেহের কাঠামো গঠন 1, 2 হচ্ছে দৃঢ়তা প্রদান, 3 হচ্ছে অস্থিবন্ধনী তৈরি, 4 হচ্ছে চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক দৃঢ়তা প্রদান। আর এটার কাজ হচ্ছে দুইটা: অঙ্গ সঞ্চালন, আর অস্থিগুলোকে স্থানচ্যুত অথবা বিচ্যুত হতে দেয় না, স্থানচ্যুত অথবা বিচ্যুত হতে দিবে না। এই পার্থক্যটা ভালোভাবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি টেন্ডন লিগামেন্টটা পড়ে ফেলছি। এরপরে আমাদের এখানে দুইটা রোগ আছে, বুঝছো? একটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস, আর একটা হচ্ছে গেটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। দুইটা রোগ আছে, আমি একটু 2 মিনিটে পড়াই দিচ্ছি এগুলো। অস্টিওপোরোসিস হচ্ছে কি? এটা জাস্ট এত কিছু লেখার দরকার নাই, তোমরা কারণটা লিখবা। অস্টিওপোরোসিসের সংজ্ঞা, কারণ, লক্ষণ, প্রতিকার। তাহলে অস্থির গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ উপাদান। তারপর হচ্ছে অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি, ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য দরকার। অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। তাহলে অস্টিওপোরোসিস কাকে বলে? ক্যালসিয়ামের অভাবজনিত রোগকে অস্টিওপোরোসিস বলে। কাকে বলে সেটা লিখবা। তাহলে অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। শেষ। এরপরে বাকিগুলো তোমরা নিজেরা রিডিং করিও, এগুলো এত বেশি পরীক্ষার হলে লিখতে হবে না, কারণ লিখবা। দেহে খনিজ লবণ, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে অস্টিওপোরোসিস হয়। নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে। তাহলে বলতো অস্টিওপোরোসিস কি কি কারণে হয়? ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। আর নারীদের মেনোপজ দশা, মেনোপজ দশা মানে মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, তখন অস্থির ঘনত্ব এবং পুরুত্ব কমতে থাকে, তখন অস্টিওপোরোসিস হয়। তাহলে এটা ক্যালসিয়ামের কারণে হইতে পারে, আর নারীদের মেনোপজ দশা, মাসিক বন্ধ হয়ে গেলে তখন এটা হইতে পারে। তাহলে অস্টিওপোরোসিস হলে কি হবে? ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, ফলে হাড্ডিগুলোর ঘনত্ব কমে যাচ্ছে। তুমি প্রথমে লিখবা অস্থির, 1 নম্বরে লিখবা অস্থির ঘনত্ব কমতে থাকে। আর অস্থির ঘনত্ব কমে যাওয়ার কারণে হাড্ডিগুলো সহজে ভেঙে যায়, ভঙ্গুর হয়। তারপরে তাহলে প্রথমে লিখবা অস্থির ক্যালসিয়ামের কারণে অস্থির ঘনত্ব কমতে থাকে, হাড্ডিগুলো ভঙ্গুর হয়। তারপর হচ্ছে হাড্ডিগুলোতে ব্যথা হয়। 3 নম্বরে লিখবা হাড্ডিগুলোতে ব্যথা হয়। তা হাড্ডির কারণে, হাড্ডিতে যদি তুমি ব্যথা থাকে তাহলে তুমি পেশির শক্তি পাবা না, তাহলে পেশির শক্তি কমতে থাকে, এটা 4 নম্বরে লিখবা। পিঠের পিছনের দিকে ব্যথা হয়, ব্যথা অনুভব হয়, এটা 5 নম্বরে লিখবা। কি দাঁড়াইলো? ক্যালসিয়াম না থাকলে হাড্ডিগুলোর ঘনত্ব এত বেশি থাকবে, ঘনত্ব কমে যাবে, হাড্ডিগুলোর ঘনত্ব কমে যাবে, ফলে হাড্ডিগুলো সহজে ভেঙে যাবে, হাড্ডিগুলোতে ব্যথা হবে, ঘনত্ব কমে যাবে, হাড্ডিগুলো সহজে ভেঙে যাবে, ব্যথা হবে, পেশি শক্তি কমে যাবে, পিঠের পিছনের দিকে ব্যথা হবে। তো রোগ নির্ণয়, ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে অস্থির খনিজ পদার্থে, তাহলে অস্থির খনিজ পদার্থের এই রোগ নির্ণয় করা হয়। তাহলে ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে কি পরিমাণ ক্যালসিয়াম আছে সেটা দেখা হয়। বুঝছো? আশা করি বুঝছো, পারবা। তারপরে হচ্ছে প্রতিকার। 50-50-এর বেশি নারী, পুরুষ ও নারীদের 1200 মিলিগ্রাম করে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। যেহেতু এটা ক্যালসিয়ামের অভাবজনিত রোগ, তাহলে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে 50 নারীদের কত? 1200 মিলিগ্রাম। তারপর হচ্ছে ননি তোলা দুধ ও দুগ্ধজাত পদার্থ, এখানে প্রচুর ক্যালসিয়াম থাকে। কমলার রস, সবুজ শাকসবজি, কমলার রস, রস থেকে আবার দন্তাস্য থেকে সবুজ শাকসবজি, তারপর হচ্ছে আবার দন্তাস্য থেকে সয়া দ্রব্য, এই ইত্যাদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইতে হবে, দুধ খাইতে হবে। প্রতিরোধ, প্রতিরোধ হচ্ছে আমি বলি, তুমি শুধু ক্যালসিয়াম খাইলেই হবে না, ক্যালসিয়ামটা হাড্ডিতে পৌঁছাইতে হইলে, ক্যালসিয়ামটা হাড়ে পৌঁছাইতে হইলে ভিটামিন ডি লাগবে। ক্যালসিয়াম গ্রহণ করলা, ভিটামিন ডি নাই, তাহলে কিন্তু ক্যালসিয়ামটা হাড্ডিতে যাবে না। এই জন্য আমাদেরকে সূর্যের আলোর মধ্যে থাকতে হবে। আমরা জানি সূর্যের আলো ত্বকে পড়লে ত্বকের কোলেস্টেরলটা ভিটামিন ডি তে পরিণত হয়। যথেষ্ট পরিমাণ সূর্যের আলোকে সংস্পর্শে থাকবো, ফলে ভিটামিন ডি পাবো, আর ভিটামিন ডি পাইলে ক্যালসিয়ামটাকে সে হাড্ডিতে দিয়ে আসবে। তারপর হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করব, নিয়মিত ব্যায়াম করব, সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করব। এগুলো তোমরা একটু ভালো মতো পড়বা। এরপর আসো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত।
হ্যাঁ, অনেক ধরনের বাতরোগ আছে, তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের বাতরোগ। এটা হচ্ছে এক ধরনের বাতরোগ। তাহলে শতাধিক প্রকার বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অন্যতম। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়, সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলে মেয়েরও গেটে বাত হইতে পারে, সেটা খুবই কম। শেষ। ওকে, এবার লক্ষণ আসুন। তাহলে কি বললা, 2 লাইন লিখে দিবা। শতাধিক প্রকার বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের বাতরোগ। এটা বেশি বয়স্কদের হয়, কম বয়সীদের কম হয়। ওকে, লক্ষণ। গেটে বাত মানে জয়েন্ট একটা জয়েন্টে কি কি হবে বলতো? যদি তোমার গেটে বাত হয়, বাতরোগ হয়, তাহলে জয়েন্টটা কি হবে বলতো? 1 নম্বরে লিখবা জয়েন্টে ব্যথা হবে। এক, জয়েন্টটা ফুলে যাবে। প্রদাহ মানে ফুলে যাওয়া, ব্যথা হবে, জয়েন্টটা ফুলে যাবে। এই তো এখানে লেখা আছে গিট ফুলে যাবে। তাহলে আগে এটা প্রথমে লিখবা প্রদাহ বা ব্যথা হয়, এরপরে লিখবা ফুলে যায়। তারপর হচ্ছে কি জয়েন্ট গুলো শক্ত হয়ে যায়, ফলে নাড়াইতে পারবা না, নাড়াইতে কষ্ট হবে। তাহলে জয়েন্টে ব্যথা হবে, জয়েন্টটা ফুলে যাবে, শক্ত হয়ে যাবে, ব্যথা হবে, ফুলে যাবে, শক্ত হয়ে যাবে, নাড়াইতে পারবে না। শেষ। সহজ লক্ষণ। তাহলে প্রতিকার কি? বয়স্কদের বেলায় এই রোগ পুরোপুরি সারানো যায় না, তবে নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করলে কিছুটা আরাম পায়, উপশম হয়। অধিক পরিশ্রম ও ভারী কাজ করবে না বয়স্করা। যন্ত্র যেখানে ব্যথা হচ্ছে সেখানে কুসুম গরম সেক দেওয়া হয়। তারপর নাড়াচাড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করতে হবে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন। তাহলে আর প্রতিরোধ কি, যাতে করে এটা না হয়? তাহলে সুষম আঁশযুক্ত খাদ্য খাবো। যেখানেই হাড্ডির রোগ সেখানেই আমরা কি লিখবো? সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করবো, আর চিকিৎসকের নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম করব। তাহলে আমরা 2টা রোগ পড়লাম। কি কি রোগ পড়ছি বলতো? কি কি রোগ পড়ছি? একটা হচ্ছে কি অস্টিওপোরোসিস, একটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস পোরেসিস, আর একটা হচ্ছে গেটেবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। গেটেবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিওপোরোসিস এটা ক্যালসিয়ামের অভাবে হয়, অথবা মেয়েদের মাসিক বন্ধ হয়ে গেলে, এটা বলে মেনোপজ দশা, মেনোপজ দশায় হয়। আর এটা হলে কি হবে? ক্যালসিয়ামের অভাবে হাড্ডির ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে গেলে হাড্ডিগুলো সহজে ভেঙে যাবে, ভঙ্গুর হবে। ঘনত্ব কমে যাবে, ফলে সহজে ভেঙে যাবে, হাড্ডিগুলোতে ব্যথা হবে। তারপরে পেশির শক্তি কমে যাবে, পেশির শক্তি কমে যাবে, পেশির শক্তি কমে যাবে। তারপরে হচ্ছে পিঠের পিছনে ব্যথা হবে, পিঠের পিছনে ব্যথা হবে, পিঠের পিছনে ব্যথা হবে। শেষ। তো এটা কি, যেহেতু ক্যালসিয়াম কমে যাচ্ছে, তাহলে প্রতিকার কি? পঞ্চসিদ্ধ পুরুষ নারীদের ডেইলি 1200 মিলিগ্রাম করে কি খাইতে হবে? ক্যালসিয়াম। ননি তোলা দুধ খাইতে হবে, বা দুগ্ধজাত পদার্থ খাইতে হবে যেখানে প্রচুর ক্যালসিয়াম আছে। কমলার রস খাইতে হবে, রসের লাস্টে দন্তাস্ব, দন্তাস্ব দিয়ে সবুজ কি শাকসবজি, তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে দন্তাস্ব দিয়ে সয়া দ্রব্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো। আর গেটে বাত হলে কি হবে? গেটে বাত হচ্ছে এক ধরনের বাতরোগ, আর শতাধিক প্রকার বাতরোগের মধ্যে এটা একটা বাতরোগ। এটা বয়স্কদের বেশি হয়, কম বয়সীদেরও হয়, তবে একদম কম হয় আর কি। এটা হলে জয়েন্টটা কি হবে? জয়েন্টে ব্যথা হবে, জয়েন্টটা ফুলে যাবে, জয়েন্টটা শক্ত হয়ে যাবে, জয়েন্টটা নাড়াইতে পারবো না। তাহলে এটার প্রতিকার কি? এটার প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ সেবন করব, তারপর হচ্ছে হালকা ব্যায়াম করব, গরম সেক দিব যেখানে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলাই আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে বারবার পড়বা, আর সৃজনশীলগুলো পড়বা বিগত 2 বছরের, ইনশাল্লাহ আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। ভালো মতো পরীক্ষা দিও সবাই। আল্লাহ হাফিজ।